বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি ইংলিশ গ্রামার। আমরা ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আজকে পড়াশোনা শুরু করতে যাচ্ছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় যে একটা সেন্টেন্সের সাবজেক্ট এর পার্সন এবং নাম্বারের কারণে ভার্বের অনেক ধরনের পরিবর্তন ঘটে। বাস ভার্বটা আসলে সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল ভার্ব হবে, এটা নিয়েও কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই। সো এই কারণে আমরা আজকে থেকে শুরু করে আরও দুটো ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে নিয়মগুলো আছে সেগুলো খুব ভালো করে জানবো এবং নিয়মগুলো জানার পাশাপাশি সেগুলোকে কিভাবে ব্যবহার করা যেতে পারে সেটাও দেখব। চলো আমরা শুরু করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমাদের পড়াশোনা। সো প্রথম যে রুলটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শিখবো সেটা হচ্ছে কোনো সেন্টেন্সের যে ভার্ব সেটা সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী বসবে। তাহলে যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে এবং সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। একদম সিম্পল। অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। উদাহরণ দেখি আমরা, দ্য কালার অফ হিজ আইজ আর ব্লু। তাহলে এটা ভুল আছে, এটা কারেক্ট কি হবে বলো তো? দ্য কালার অফ হিজ আইজ ইজ ব্লু। কেন? কারণ এখানে সাবজেক্ট তো আসলে কালারটা, তাহলে তার চোখের রংটা হচ্ছে সাবজেক্ট। এই কারণে সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার ভার্বটাও হবে সিঙ্গুলার। দ্য কালার অফ হিজ আইজ ইজ ব্লু হবে, আর ব্লু কিন্তু একদমই ভুল। তারপর যদি আমরা চলে আসি, এখানে একটু খেয়াল করতে হবে যে অনেক সময় প্রিপোজিশন ফ্রেজ দ্বারা সাবজেক্ট বিচ্ছিন্ন থাকে বা আলাদা করা থাকে। সেক্ষেত্রে আমরা সাবজেক্টের উপরে ফ্রেজের কোনো ভূমিকা ধরবো না বা সাবজেক্টের উপরে ফ্রেজের কোনো ভূমিকা থাকবে না। উদাহরণ দেখলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আছে কি, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড। তাহলে প্লেয়ার্স ইন দ্য ফিল্ড মানে হচ্ছে মাঠে খেলছে এরকম খেলোয়াড়রা। সো এই খেলোয়াড়রা হচ্ছে আমার আসলে সাবজেক্ট, তাই না? এবং খেলোয়াড়রা হচ্ছে প্লুরাল। তাহলে দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড আর টেকিং রেস্ট হবে, ইজ কিন্তু ভুল, এখানে হবে দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড আর টেকিং রেস্ট। তাহলে বুঝতেই পারছো যে এখানে দেখো প্রিপোজিশন ফ্রেজ দ্বারা আমার সাবজেক্টটা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু তোমাকে সবসময় সাবজেক্টটা আলাদা করে আইডেন্টিফাই করতে হবে। আলাদা করে আইডেন্টিফাই করে তারপর বুঝতে হবে যে আসলে এখানে ইজ হবে নাকি আর হবে, বা সাবজেক্টটা কি আদৌ সিঙ্গুলার নাকি প্লুরাল। সো বুঝতেই পারছো যে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। সাবজেক্টটা যদি কম্পাউন্ড হয়, অর্থাৎ একটা শব্দ না হয়ে কয়েকটা শব্দ মিলে হয়, তোমাকে বের করতে হবে যে এখান থেকে অ্যাকচুয়াল সাবজেক্টটা কি আসলে প্লুরাল নাকি সিঙ্গুলার। এখন চলো পরবর্তী রুলটা আমরা দেখি। দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন এবং প্রোনাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা ভার্ব এবং প্রোনাউনকে প্লুরাল করব। যেমন জামাল অ্যান্ড করম হ্যাজ গন দেয়ার। তাহলে দেখো জামাল এবং করম দুজন তো আলাদা আলাদা ব্যক্তি, তাহলে দুজন সিঙ্গুলার নাউন, তাদেরকে যখন আমরা যোগ করেছি আমার ভার্ব এবং প্রোনাউন প্লুরাল হবে। তাই প্রথম সেন্টেন্সে যে হ্যাজ বলা হয়েছে সেটা কিন্তু ভুল। এটা কি হবে? জামাল অ্যান্ড করম হ্যাভ গন দেয়ার। হ্যাজ গন দেয়ার কিন্তু হবে না, এটা হবে হ্যাভ গন দেয়ার। তাদের ভার্ব এবং প্রোনাউন দুটোই হবে কি? প্লুরাল। কিন্তু এই রুলগুলোর বেশ কিছু এক্সেপশন আছে বা বেশ কিছু সিচুয়েশন আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো তাহলে আমরা একটু দেখে নিই। অ্যান্ড দ্বারা যেসব সাবজেক্ট হবে সেই সাবজেক্টগুলো যদি একই ব্যক্তি বা বস্তু বোঝায় তাহলে আবার আমার ভার্বটা সিঙ্গুলার হবে। অর্থাৎ একটু আগে আমরা অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্টকে যুক্ত করেছি, তারা আলাদা আলাদা ব্যক্তি ছিল বলে আমার ভার্বটা হয়েছিল কি? প্লুরাল। বাট যদি একই ব্যক্তি এবং একই বস্তুকে বোঝায় তাহলে কি হবে? সিঙ্গুলার। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি আর প্রেজেন্ট। এটা তো ইনকারেক্ট। এখানে হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি যেহেতু একজনকেই বোঝাচ্ছে তাই এখানে কি হবে? শুধুমাত্র ইজ হওয়া উচিত। তাহলে সেকেন্ড যে সেন্টেন্সটা, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট, বেসিকলি এখানে বোঝানো হচ্ছে যে যে ব্যক্তি প্রধান শিক্ষক তিনিই সেক্রেটারি, অর্থাৎ প্রধান শিক্ষক এবং সেক্রেটারি একই ব্যক্তি, তাই আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করছি। এরপর যদি আমরা দেখি, কিন্তু যদি অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি ভিন্ন ব্যক্তি বা বস্তু বোঝায় তাহলে ভার্ব প্লুরাল হবে। এটা তো আমরা একটু আগেই বুঝেছি যে যদি এমন হয় যে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, তার মানে হেডমাস্টার এবং সেক্রেটারি দুজন আলাদা ব্যক্তি। এবং আর্টিকেলের ব্যবহারটা এখানে খেয়াল করো, যখন দুটোর আগে আর্টিকেল দিয়ে বসছে তখন কিন্তু দুজন আলাদা ব্যক্তি বোঝাচ্ছে। সো যখন দুজন আলাদা ব্যক্তি বোঝায় তখন এটা কি হয়ে যাবে? প্লুরাল ভার্ব হবে। তাহলে এটা সঠিক কি? দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট। ইজ প্রেজেন্ট কিন্তু সঠিক নয়, আর প্রেজেন্ট হবে অ্যাকচুয়ালি কারেক্ট। এরপর আমরা একটু দেখি যে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েও যদি নাউনগুলো একই মাত্রার ভাব প্রকাশ করে বা নাউনগুলো একসাথে হয়ে একটা অর্থ প্রকাশ করে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন
ব্রেড এন্ড বাটার আর মাই ফেভারিট ব্রেকফাস্ট হবে না, এটা হবে ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। কারণ ব্রেডের সাথে আমরা বাটার অনেক একসাথে খাই বা এটাকে একসাথে ধরে নিই। ব্রেড এন্ড বাটার এটা আমাদের একটা ব্রেকফাস্ট, তাই এটা কি ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট হবে, আর হবে না। আবার স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই স্লো অ্যান্ড স্টেডি দিয়ে আমরা একসাথে ধীর স্থির বোঝাই, অর্থাৎ এখানে আমরা নাউন দুটো আলাদা যোগ করেছি কিন্তু অর্থ একটাই প্রকাশ করে বা একটাই ভাব প্রকাশ করে, তাই এখানে আমরা উইন্স দ্য রেস দিয়েছি বা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি। তাহলে ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট হলো, আর স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস আমরা লিখতে পারলাম। তাহলে বন্ধুরা আমি আশা করি অ্যান্ডের যে রুলগুলো এবং স্পেশাল কেসগুলো আমরা পড়েছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন তাহলে আরেকটু খেয়াল করি যে অ্যান্ড দ্বারা যদি সিঙ্গুলার নাউনগুলির প্রত্যেকটির পূর্বে ইচ, এভরি বা নো থাকে তাহলে পরের ভার্বটা হবে কি সিঙ্গুলার। একটু খেয়াল করে দেখো যে ইচ বয় বা এভরি বয় বা নো বয় অ্যান্ড ইচ গার্ল অর এভরি গার্ল অর নো গার্ল হ্যাভ আ পেন হবে না, এটা কি হবে? ধরো ইচ গার্ল অ্যান্ড ইচ বয় হ্যাজ আ পেন বা এভরি বয় অ্যান্ড এভরি গার্ল হ্যাজ আ পেন কিংবা নো বয় ওর অ্যান্ড নো গার্ল হ্যাজ আ পেন। অর্থাৎ যদি যেই সিঙ্গুলার নাউনগুলো আমরা যুক্ত করছি তাদের আগে ইচ এভরি থাকে এবং তাদের প্রত্যেকটার আগে যদি থাকে ইচ এভরি, তাহলে আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, তখন কিন্তু ভার্বটা প্লুরাল হবে না। আরেকবার দেখি, অ্যান্ড দ্বারা আমার যুক্ত হয়েছে সিঙ্গুলার নাউন এবং প্রত্যেকটার পূর্বে ইচ, এভরি বা নো যুক্ত হয়েছে, তাহলে আমার ভার্বটা হবে কি? সিঙ্গুলার। এখন আমরা আরেকটু খেয়াল করি যে অ্যান্ডের পর যদি নো বা নট থাকে সেক্ষেত্রে ভার্বটা অ্যান্ডের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে একটু উদাহরণটা দেখো, রহমান অ্যান্ড নট হিজ সানস হ্যাভ হেল্পড মি হবে না, এটা কি হবে? রহমান অ্যান্ড নট হিজ সানস হ্যাজ হেল্পড মি, কারণ এই নটটা দিয়ে আমরা হিজ সানসকে তো বাদ করে দিচ্ছি, অর্থাৎ বিয়োগ করে দিচ্ছি এখান থেকে। তাহলে দেখো রহমান অ্যান্ড নট হিজ সানস হ্যাজ হেল্পড মি যখন আমরা বলি এই নটটা দিয়ে হিজ সানসটা বিয়োগ হয়ে যায়, তাহলে থাকে শুধু কি রহমান হেল্পড মি। তাহলে রহমান যেহেতু সিঙ্গুলার তাই আমার ভার্বটাও হবে কি? সিঙ্গুলার। তাহলে রহমান হ্যাজ হেল্পড মি। এরকম যখন থাকবে যে অ্যান্ডের পরে নো বা নট আছে তখন আমরা ভার্বটা অ্যান্ডের আগের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী বসাবো। তাহলে রহমান যেহেতু সিঙ্গুলার আগের সাবজেক্টটা, তাই আমার ভার্বটা হয়েছে সিঙ্গুলার। রহমান অ্যান্ড নট হিজ সানস হ্যাজ হেল্পড মি হয়েছে এখানে। এখন আমরা চলো পরবর্তী রুলটা দেখি। যদি আমার সেন্টেন্সে উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই দ্বারা কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হয় সেক্ষেত্রে ভার্বটা সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে খেয়াল করে দেখো, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই, এখানে প্রথম যে সাবজেক্টটা থাকবে ভার্বটা সেই অনুযায়ী বসবে। তাহলে ইনকারেক্ট কি? প্রথমটার লিলি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তার মানে প্রথম যে সাবজেক্টটা লিলির অনুযায়ী বসবে। যেহেতু লিলি সিঙ্গুলার তাই আমার ভার্বটাও হবে কি? সিঙ্গুলার। তাহলে এটা সঠিক হবে লিলি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এখানে কিন্তু হ্যাভ হবে না, হ্যাজ হবে। লিলি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন। পরের উদাহরণটা একটু খেয়াল করে দেখো, দ্য হেডমাস্টার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, তাহলে এখানেও আমরা কি করব? দেখো অ্যালং উইথ এর আগে আছে হেডমাস্টার এবং হেডমাস্টার সিঙ্গুলার, তাহলে আমার ভার্বটাও হবে কি? সিঙ্গুলার। তাহলে এখানে যে প্রথমটাতে হ্যাভ আছে এটা ইনকারেক্ট, সঠিকটা কি? দ্য হেডমাস্টার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস হ্যাজ প্ল্যান্টেড দ্য স্যাপলিংস, অর্থাৎ গাছের চারা তারা বা চারা গাছ তারা রোপণ করেছে। তাহলে এখানে হেডমাস্টার হবে আমার মেইন সাবজেক্ট এবং হেডমাস্টার অনুযায়ী আমরা কি করব? ভার্বটাকে বসাবো। তাহলে দ্য হেডমাস্টার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস হ্যাজ প্ল্যান্টেড দ্য স্যাপলিংস। এরপর চলো আমরা পরের রুলটা দেখি। এই রুলটাতে কি বলছি আমরা যে ইদার অর, নিদার নর দ্বারা সিঙ্গুলার সাবজেক্ট যদি যুক্ত হয় তাহলে আমার ভার্বটাও হবে কি? সিঙ্গুলার। তাহলে ইদার অর, নিদার নর দ্বারা সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। যেমন ইদার হি অর হিজ ব্রাদার আর গিলটি, তাহলে দেখো এখানে হিও সিঙ্গুলার, হিজ ব্রাদারও সিঙ্গুলার, তাই আমার ভার্বও সিঙ্গুলার। ইদার হি অর হিজ ব্রাদার ইজ গিলটি হবে, আর গিলটিটা ভুল, ইনকারেক্ট। সঠিকটা হচ্ছে কি? ইদার হি অর হিজ ব্রাদার ইজ গিলটি। তারপরটা যদি আমরা দেখি, ইদার অর, নিদার নর দ্বারা ভিন্ন নাম্বারের যদি সাবজেক্ট যুক্ত হয় সেক্ষেত্রে প্লুরাল সাবজেক্টটা ভার্বের আগে বসবে এবং ভার্বটা হবে কি? প্লুরাল। অর্থাৎ ধরো আমার সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা নাম্বারেরই সাবজেক্ট যুক্ত হবে, সেক্ষেত্রে প্লুরাল ভার্বটা বসবে, প্লুরাল সাবজেক্টটা বসবে ভার্বের সাথে এবং ভার্বটাও হবে কি? প্লুরাল। তাহলে একটু খেয়াল করে দেখো, ইদার হি অর হিজ ব্রাদার্স ইজ গিলটি হবে না, এটা হবে ইদার হি অর হিজ ব্রাদার্স আর গিলটি, কারণ আর এর সাথে সাথে বসেছে প্লুরাল সাবজেক্টটা।
তাহলে আমার ভার্বটাও হয়েছে কি প্লুরাল আর। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে ইদার অর নিদার নট দ্বারা যদি ভিন্ন নাম্বার সাবজেক্ট যুক্ত হয় ভার্বের সাথে আমরা প্লুরাল সাবজেক্টটাকে বসাবো এবং ভার্বটা হয়ে যাবে কি প্লুরাল। এখন বন্ধুরা আমরা চলো একটু প্র্যাকটিস করি। আজকে ক্লাসে যে কয়টা কোয়েশ্চেন আমরা বা যে কয়টা রুল আমরা আলোচনা করেছি সেগুলো আশা করি তুমি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু রুল আলোচনা করব এবং টোটাল 3টা ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের যে রুলগুলো আমাদের পরীক্ষাতে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের শিখতে হবে ইংরেজি গ্রামারের জন্য এবং ওভারঅল ইংরেজি পারার জন্য, সেগুলো আমরা শিখে ফেলবো। তার আগে প্র্যাকটিস টাইম। সো আমাদের প্রশ্নটা হচ্ছে, এখানে কিছু আমাদের সেন্টেন্স আসবে, এই সেন্টেন্সগুলোর ভিতরে দুটো অপশন আছে ভার্বের। তাহলে আমরা বের করব যে ভার্বটা সিঙ্গুলার হবে নাকি ভার্বটা প্লুরাল হবে। সো প্রথম সেন্টেন্সটা কি, ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। দ্বিতীয় সেন্টেন্সটা টাইম অ্যান্ড টাইড ওয়েট অথবা ওয়েটস ফর নান। সিতে আছে লিলি অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স হ্যাভ অর হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সাম। এবং ডিতে আছে রহমান অ্যান্ড নট হিজ সানস ইজ অর আর লায়াবল ফর দ্য ড্যামেজ। তাহলে তুমি উত্তরগুলো একটু বুঝে নাও, ভিডিওটা পজ করে উত্তরটা খাতায় লিখে নাও, আমরা এরপরে সঠিক উত্তরগুলো বললে তুমি মিলিয়ে নিও। সো সঠিক উত্তরগুলো যদি মিলাই, প্রথমটাতে কি আছে ব্রেড অ্যান্ড বাটার, এটা হবে ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, কারণ ব্রেড অ্যান্ড বাটার একসাথে একটা ব্রেকফাস্ট আইটেমকে নির্দেশ করে। বি নম্বরে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান হবে, কারণ আমরা সময় ও স্রোতকে একই রকম ভাব প্রকাশের জন্য এখানে রেখেছি। সিতে লিলি অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স, এখানে হবে হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন, যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের সাবজেক্টকে আমরা ধরে নিই। এবং ডিতে রহমান অ্যান্ড নট হিজ সানস ইজ লায়াবল ফর দ্য ড্যামেজ হবে, কারণ নট হিজ সানস যেহেতু আমরা অলরেডি ওর সানসকে বাদ দিয়ে দিয়েছি, এখানে হবে কি শুধুমাত্র রহমান। তাহলে বন্ধুরা আনসারগুলো একটু দেখে নাও। প্রথমটা ইজ, তারপরেরটা ওয়েটস, তারপর হ্যাজ এবং তার সবার শেষে কি হবে ইজ। সো বন্ধুরা আশা করি তোমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্লাসটা বুঝতে পেরেছো এবং তোমাদের কাজে লেগেছে। তোমাদের সাথে আমার দেখা হবে এর পরবর্তী ক্লাসে, যেখানে আমরা আরও কিছু রুল শিখবো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ মি ইন দিস ক্লাস।